নমস্কার। থ্রিলিং থার্সডের আজকের নিবেদন লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর কলমে রক্তাক্ত গোলাপ। আজকের গল্প পাঠ এবং একটি বিশেষ চরিত্রে প্রীতম, অন্যান্য চরিত্রে ইন্দ্রাণী, বর্ণিশা, ইচ্ছেবাতি, অমিত, স্বর্ণাভ, স্বর্ণালী, শব্দ সংযোজন এবং আবহ অমিত। শুরু হচ্ছে থ্রিলিং থার্সডের আজকের নিবেদন রক্তাক্ত গোলাপ। সকাল থেকেই সেন বাড়িতে বেশ হই হই শুরু হয়ে গেছে। আর হবে নাই বা কেন, আজ বাড়ির একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা। প্রতি বছর এই দিনটা বেশ ধুমধাম করেই পালন করে সমর সেন ও পরমা সেন। তবে এই বছর একটু বেশি বড় করে পালন করা হচ্ছে। তার অবশ্য দুটো কারণ আছে। প্রথমত, এবার বাড়ির একমাত্র মেয়ে অর্থাৎ প্রিয়া 25-এ পা দিল। আর দ্বিতীয়ত, আর কিছুদিন পরেই সে দার্জিলিং চলে যাচ্ছে বাবার ব্যবসার দেখাশোনা করার জন্য। প্রিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। শুভ জন্মদিন আমার ছোট্ট পরী। বাবা, এটা কিন্তু ঠিক না। আমি মোটেই ছোট নই, বড় হয়ে গেছি। জানি তো, আর তাই তো এখনো এমন ভাবে গাল ফোলাস। বাবা। আদুরে গলায় কথাটা বলে সমরবাবুকে জড়িয়ে ধরে প্রিয়া। সমরবাবু মেয়ের মাথায় মমতার হাত বুলিয়ে দিয়ে বলে, অনেক বড় হ মা, আর সারা জীবন এইভাবেই হাসি খুশি থাক। এখন যা, মায়ের সঙ্গে কথা বলে আয়। আসছি বলে প্রিয়া এক দৌড়ে চলে যায় তার মায়ের ঘরে। মেয়েকে এখনো এমন শিশু সুলভ আচরণ করতে দেখে মনে মনে বেশ আনন্দ পায় সমরবাবু। তবে তার দায়িত্ববোধ ও বুদ্ধি যথেষ্ট পাকা। যে কোনো সমস্যা কিভাবে সমাধান করতে হবে তা যেন ওর নখদর্পণে থাকে। আর তাই তো ভরসা করে দার্জিলিংয়ের চায়ের ব্যবসাটা পুরোপুরি ওর হাতে তুলে দিচ্ছেন তিনি। যদিও মেয়েটা ওদের থেকে দূরে থাকবে এটা বেশ কষ্টের, তবে তার পাশাপাশি মেয়েটা চিরকাল পাহাড়ের কোলে থাকতে চেয়েছে। সেই ইচ্ছেটাকে এবার যেন তার প্রাধান্য দিতে ইচ্ছে করছে। কিছুক্ষণ পর পরমা দেবী আর প্রিয়া গল্প করতে করতে হল ঘরে এসে হাজির হলো। সমরবাবু এগিয়ে গিয়ে বলল, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর যদি পার্লারে যাস তাও তাড়াতাড়ি করিস। দুপুর থেকেই তো অতিথিরা আসতে শুরু করবে। অতিথিরা কতজন আসবে? সে এলেই দেখতে পাবি। এবার খুব বড় করে আয়োজন করেছি। 25 বছর বলে কথা। জানোই তো, এত লোকজন আমার ভালো লাগে না। আরে এখন এসব কথা থাক, সকালের জল খাবারটা খেয়ে একটু অফিসে আয় তো মা, কিছু কথা আছে ব্যবসা নিয়ে। আজও ব্যবসার কথা কেন গো? তুমি না সত্যি পারো বটে, যত বয়স হচ্ছে যেন ভীমরতি হচ্ছে। পরমা দেবীর কথা শুনে মৃদু হাসল সমরবাবু। ইতিমধ্যে প্রিয়া রান্নাঘরে চলে গেছে। তাও একবার সেদিকে ভালো করে দেখে নিয়ে সমরবাবু খুব ধীর স্বরে বলল, আরে তুমি কি ভুলে গেছো? পরের সপ্তাহ থেকে আমাদের মেয়ে দার্জিলিংয়ের চা বাগানের দায়িত্ব নিতে চলেছে। আজ বিকেলে সেটা অফিসিয়ালি সবাইকে বললেও ওকে তো একটু আগেই জানাতে হবে নাকি? আর তাছাড়া ওরও তো কিছু বলার থাকতে পারে। দেখো, যদিও এটা ওর জন্য একটা সারপ্রাইজ ছিল, তাও আমার মনে হয় ওকে একবার জানিয়ে দেওয়া উচিত, যাতে ও ওর সিদ্ধান্তটা বলতে পারে। তা অবশ্য মন্দ বলেনি, তবে হ্যাঁ, একেবারে গুরুতর আলোচনা নিয়ে বসো না যেন। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। এরপর প্রিয়া ওদের তিনজনের জন্য জুস আর সঙ্গে কিছু ফল নিয়ে চলে এলো। তবে আজ পরমা দেবী নিজের হাতে সুজির হালুয়া করেছে। তিনজনে মিলে খাওয়া শেষ করে পরমা দেবী চলে যায় দুপুরের রান্না করতে। বাড়িতে কাজের লোক থাকলেও এই রান্নার ব্যাপারটা বরাবর পরমা দেবী নিজেই সামলেছে। আর অন্যদিকে সমরবাবু আর প্রিয়া চলে গেল অফিস ঘরে। যদিও এটাকে অফিস কম লাইব্রেরি বলা ভালো। বাবা আর মেয়ের বিভিন্ন ভাষার বইয়ের পাশাপাশি রয়েছে বহু এনসাইক্লোপিডিয়া। সমরবাবু নিজে বাংলা ও ইংরেজি ছাড়াও প্রায় 4খানা ভাষা জানে, আর প্রিয়া তার থেকে একটু একটু করেই শিখেছে। বলো বাবা, কোনো সমস্যা হয়েছে? সব ঠিক আছে তো? আরে হ্যাঁ,
তোর সঙ্গে একটা অন্য ব্যাপারে কথা আছে। তোর মনে আছে ছোটবেলায় তুই বলতিস যে তোর খুব ইচ্ছে পাহাড়ের কোলে একটা বাংলো বাড়িতে থাকবে, কারণ পাহাড় নাকি সব খারাপ লাগা নিমেষে ভালো করে দেয়। আমি আর তোর মা ঠিক করেছি বুঝলি, আমাদের দার্জিলিংয়ের চা বাগানের দায়িত্বটা এবার থেকে তোকে দেব, আর ওখানে আমাদের যে বাংলোটা আছে ওখানেই তুই থাকবি। 1 মাস আগেই মিস্টার সিংহানিয়া অন্য একটা জায়গায় চলে গেছে, হ্যাঁ তখনই এটা ঠিক করি। এতক্ষণ খুব মন দিয়ে শুনছিল প্রিয়া। কানে তার ভেসে আসছিল নিজের আধো আধো করে বলা কথাগুলো। আমি যখন অনেক বড় হব তখন পাহাড়ের কোলে একটা বিশাল বাংলো বাড়িতে থাকবো। বরফ পড়বে, আমি দেখবো, পাখিদের গানে ঘুম ভাঙবে আমার। আর তার সঙ্গেই ভেসে যাচ্ছিল একটা কল্পনার জগতে। এবার বল মা, তোর কোনো আপত্তি নেই তো? বাবার ডাকে যেন ওর হুঁশ ফিরল। হ্যাঁ, মানে না, কোনো আপত্তি নেই। তবে তেমন তো কিছু জানি না, কিভাবে পুরো দায়িত্ব নেব? আহা, আমি আছি তো। আজকের দিনটা আনন্দ কর, এখনো 7 দিন আছে, ধীরে ধীরে সব বলে দেব। এখন যা, নয়তো তোর মা বলবে আজকেও আমার মেয়েটাকে ছাড় দিচ্ছে না। বাবার কথা শুনে একটা মিষ্টি হাসি দিয়ে চলে যায় প্রিয়া। এর পরের সময়টুকু বেশ তাড়াতাড়ি চলে গেল। প্রিয়া এই কদিনে ভালো করে যতটা সম্ভব জেনে নিয়েছে। আজ রাতে ওর ট্রেন। পরমাদেবী ও সমরবাবু ওর সঙ্গেই যাবে। একদিন থেকে জায়গাটা ভালো করে বুঝিয়ে দিয়ে আবার ফিরে আসবে। যদিও প্রিয়া বলেছিল যে যাবার বিশেষ দরকার নেই, তবে টিকিট কাটা হয়ে গিয়েছিল বলে এই নিয়ে আর তেমন কোনো কথা বলেনি। প্রিয়া নিজের সঙ্গে বেশ কিছু বইও নিয়ে নিয়েছে। নতুন জায়গায় গিয়ে কাজ বুঝে নিয়ে জায়গা চিনতে একটু সময় তো লাগবে। ততদিন কি আর বই ছাড়া থাকতে পারে? সারা দিন ধরে শেষ মুহূর্তের গোছ কাজটা সেরে নিল প্রিয়া। অবশেষে সময় মতো তারা রওনা দিল। পরদিন সকালে গিয়ে স্টেশনে নামবে। গাড়ি আগে থেকেই বলা আছে। পরমাদেবীর মনটা অবশ্য কিছুটা খারাপ হয়ে আছে, তবে প্রিয়া বেশ খুশি। অবশেষে ওর সেই ইচ্ছেটা পূরণ হবে। জানো বাবা, আমি না চোখ বন্ধ করলেই পাহাড় দেখতে পাচ্ছি। খালি মনে হচ্ছে চোখ খুললেই সেটা একদম সত্যি হবে, মানে দেখবো আমি আমি পাহাড়ে পৌঁছে গেছি। তা হতো যদি তুই আর একটু ছোট থাকতিস। আমি তোকে কোলে করে নিয়ে যেতাম, তারপর জানালা দিয়ে বা বারান্দায় বসে পাহাড় দেখতিস। কিন্তু এত বড় মেয়েকে তো আর কোলে করে নিয়ে যেতে পারি না, তাই তোকে কষ্ট করে হেঁটেই ট্রেন থেকে নামতে হবে। তারপর স্টেশনের বাইরে বেরিয়ে গাড়িতে উঠে আবার ঘুমিয়ে নিবি, আর চোখ খুললেই পাহাড়। বাবা, আমি তো এমনি বলেছি, এটা সিনেমা নাকি যে চোখ বন্ধ করে ভাববো আর চোখ খুলে তাই পাবো? এইভাবে হাসাহাসি করতে করতে ওরা ট্রেনে উঠে পড়ল। যেহেতু রাতের ট্রেন, তাই উঠে যে যার মতো শুয়ে পড়ে। সকালে ঘুম ভাঙার পর তিনজনে ফ্রেশ হয়ে কফি আর হালকা কিছু খাবার খেয়ে নিল। এসি ফার্স্ট ক্লাস বলে তেমন কোনো অসুবিধা ওদের হয়নি। ট্রেন স্টেশনে পৌঁছালো 1 ঘন্টা দেরি করে। নিউ জলপাইগুড়িতে নেমে সমরবাবুর ঠিক করা গাড়িতে ওরা উঠে পড়ল। তবে রাস্তায় একবার গাড়ি দাঁড় করিয়ে একটু খাওয়া দাওয়া করবে। আসলে পাহাড়ের এসব ছোট ছোট গুমটিতে খেতে প্রিয়ার বেশ ভালো লাগে। এর আগেও যতবার ও এসেছে এটাই করেছে। অল্প কিছু খাওয়া দাওয়া সেরে এবার ওরা বাংলোর দিকে রওনা দিল। আচ্ছা বাবা, 1 মাস মতো তো বন্ধ ছিল, এখন সব ঠিক আছে ওখানে? আমি সনাতনকে বলে দিয়েছি, এখন ও সব পরিষ্কার করেই রাখবে। এছাড়া খাট আলমারি নতুন আনিয়েছি, ওই তো রান্না করে দেবে আর ঘরের কাজও করে দেবে। তাহলে একটা লোক পাওয়া যাবে বলো, নয়তো সারাক্ষণ একা থাকা, তাও প্রথম প্রথম বেশ অসুবিধার। চিন্তার কোনো কারণ নেই রে, ওদের বাড়িও তো খুব একটা বেশি দূরে নয়। ও ওর বউ সবাই ওই বাংলোতেই সারাদিন থাকবে। তবে তুই বললে রাতের বেলাতেও থাকতে বলে দেব। আসলে নতুন জায়গা তো, কিছুদিন একটু ওরা তোর সঙ্গে থাকলে আমার মনে হয় ভালো হবে। এছাড়া দোকান বাজার রাস্তাঘাট এগুলোও তো তোকে চিনতে হবে, সেই সব ভেবেই এই ব্যবস্থা করে রেখেছি।
সনাতনকে তো তুই অনেকদিন আগে থেকেই চিনিস, তাই ওকে রাখলাম আর কি। এটা তুমি ভালো বলেছ। যতই হোক, একা থাকিনি কখনো। কথা বলতে বলতে কখন যেন ওরা গিয়ে পৌঁছায় বাংলো বাড়িটার সামনে। বিশাল দোতলা একটা বাংলো। তবে বাংলোটা যেহেতু বহু পুরনো, তাই ঢালু হয়ে আসা চাল মানে গাভেল রুফে রয়েছে একটা ছোট ঘর। শুধু তাই নয়, বাংলোটার বাইরের দিকে রয়েছে একটা ঘোরানো সিঁড়ি। চারপাশে প্রচুর নাম না জানা ফুলের গাছ, যার কিছু ছোট আর কিছু বিশাল বড়। আরেকটা ব্যাপার হলো, এই বাংলো থেকে চা বাগান একদম পরিষ্কার দেখা যায়। পাহাড়ি পথ পেরিয়ে যখন ওরা এসে এই বাংলোর সামনে দাঁড়ালো, তখন প্রায় দুপুর হয়ে গেছে। সনাতন ওদের গাড়ি শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসেছে। ওদের গাড়ি থেকে নামতে দেখে এগিয়ে এসে বলল, আসেন আসেন, এত দেরি হলো যে? ওই খেয়ে নিয়ে একটু এদিক ওদিক দেখতে দেখতে আসছিলাম। এই পাহাড়ি রাস্তায় এভাবে ঘোরার মজাই আলাদা। মনে হয় আরও ঘুরি। হ্যাঁ, তা ঠিক বলেছ দিদিমণি। তবে এতটা পথ এসেছো, একটু বিশ্রাম নিয়ে তারপর বেরোলে দেখতে আরও ভালো লাগতো। তা লাগতো, তবে আমার সব ক্লান্তি একদম চলে গেছে। সনাতন প্রিয়ার কথায় মুচকি হাসল। তারপর ব্যাগগুলো নিয়ে ঘরে চলে গেল। ওপরে পাশাপাশি দুটো ঘর ওদের জন্য গুছিয়ে রেখেছে। বাড়িটা বাইরে থেকে বেশ পুরনো লাগলেও ভেতরটা দেখলে কেউ সেটা বুঝতেই পারবে না। তবে ঘরে গিয়ে বিছানায় বসতেই ক্লান্তিতে প্রিয়ার শরীর যেন অবশ হয়ে এলো। তাই মা বাবার সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। দুপুরের খাবার খেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে ওদের আর খেয়াল নেই। রাতেও আর তেমন কোথাও যায়নি। পরের দিন সকালবেলা ভালো করে চা বাগানটা বাবার সঙ্গে ঘুরে দেখল প্রিয়া। কাল থেকে ওকে সব একাই দেখতে হবে। যদিও ম্যানেজার আছে, তাও সব কাজ ঠিকমতো চলছে কিনা সেই খেয়াল তো ওকেই রাখতে হবে। তবে সেদিন রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। প্রিয়া আর সমরবাবু বাংলোর বাইরে বাগানে বসে লুডো খেলছিল। এমন সময় প্রিয়ার মনে হলো কে যেন সেখানে হেঁটে বেড়াচ্ছে। তার পায়ের শব্দ পাওয়া গেলেও মানুষটাকে দেখা যাচ্ছে না। এখানে কি আর কেউ আছে? না, মানে মনে হচ্ছে কে যেন হেঁটে বেড়াচ্ছে। আরে না না, এখানে কে থাকবে? নতুন জায়গা, তার উপর তুই আবার ক্লান্ত। চল ঘরে যাই। সেই ভালো। তবে রাতের বেলা সমরবাবু যখন জল আনতে নিচে যায়, তখনই তার মনে হলো কেউ যেন সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। তবে সিঁড়ির কাছে গিয়ে কিছুই দেখতে পায় না। হঠাৎই তার মনে হয় কে যেন তার পা টেনে ধরেছে। একটা আর্ত চিৎকার করে সেখানেই বসে পড়ল সে। প্রিয়া আর পরমা দেবী তাড়াতাড়ি তার কাছে এগিয়ে এলো। তবে তারাও কিছুই দেখতে পেল না। কিন্তু সমরবাবুর মনে হলো তার পা যেন ওখানেই আটকে গেছে। বাবা, তোমার কি হলো? জানি না, মনে হচ্ছে কে যেন আমার পাটাকে টেনে ধরেছে। কি বলছো সমর? কে তোমার পা টেনে ধরবে? জানি না। আমার মনে হয় তোমার তোমার পায়ে টান ধরেছে। দেখি, উঠে দাঁড়াও। না পরমা, আমি সত্যি বলছি, সত্যি বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওঠো দেখি। সমরবাবুকে ওরা দুজনে মিলে কোনোভাবে টেনে তোলে। তবে এখন যেন সবকিছু আবার স্বাভাবিক। যদিও সমরবাবুর স্পষ্ট মনে আছে একটা শীতল ছোঁয়া যেন তার পা টেনে ধরেছিল। এতটা মনের ভুল কি হতে পারে? এর কোনো উত্তর সে খুঁজে পায় না। দেখতে দেখতে গোটা একটা দিন চলে গেল। আজ সমরবাবুরা কলকাতায় ফিরে যাচ্ছে। এই একটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারা গেল না। এখানে মূলত একটাই সমস্যা, রাতের দিকে প্রায়ই কারেন্ট অফ। সমরবাবুরা চলে গেলে দুপুরে টানা ঘুমিয়েছে প্রিয়া। বিকালবেলা উঠে সারা বাড়িটা ভালো করে সে দেখতে শুরু করল। দোতলায় 4টে আর নিচে 2টো ঘর, আর তার সঙ্গে একটা রান্নাঘরও আছে। তবে আজ বাড়িতে ঘুরতে ঘুরতে একটা চিলেকোটা ঘর খুঁজে পেল প্রিয়া। তবে ঘরটায় তালা দেওয়া দেখে বেশ অবাক হলো সে। সনাতন কাকা,
একবার এদিকে এসো। প্রিয়ার ডাকে কিছুক্ষণ পর এসে হাজির হলো সনাতন। হ্যাঁ বলো দিদিমণি। এই ঘরের চাবি কোথায়? একবার নিয়ে এসো তো। এই ঘরের চাবি তো আমার কাছে নেই। এ আবার কি কথা? তাহলে চাবি কোথায়? আমি তো বলতে পারবো না। আসলে এ ঘর বহুদিন ধরে বন্ধ। তালাটা দেখছো না কত পুরনো। এবারে প্রিয়া তালাটার দিকে তাকালো। সনাতন কাকা ভুল কিছু বলেনি। তালাটা শুধু পুরনো নয়, বরং অনেক দিন কেউ খোলেনি, একদম জং ধরে গেছে। প্রিয়া সনাতনকে তালাটা খোলার ব্যবস্থা করতে বলে আবার নিজের ঘরে ফিরে গেল। সনাতন আর কি করবে, ঘরে থাকা একটা ছেনি দিয়ে তালাটা ভেঙে দিল। তারপর পরের দিন প্রিয়াকে নতুন তালা এনে দেবে বলে রান্না করতে চলে গেল। রাত তখন 7টা কি 8টা হবে। প্রিয়া সন্তর্পণে ওই ঘরটায় প্রবেশ করে। ঘরটা আয়তনে খুব একটা ছোট না। একটা খাট, আলমারি, একটা টেবিল ও চেয়ার দিয়ে ঘরটা বেশ ভালো করে সাজানো। হঠাৎই প্রিয়ার মাথায় একটা অদ্ভুত খেয়াল এলো। সে মনে মনে ঠিক করল পরের দিন থেকে ও এই ঘরেই থাকবে। সনাতন প্রিয়ার কথা শুনে প্রথমে না করলেও পরে তার মুখের উপর কিছু বলতে না পেরে চুপ করে গেল। পরদিন সকালবেলা চা বাগান থেকে ঘুরে এসে প্রিয়া ঘরটা নিজের থাকার মতো করে গুছিয়ে নিল। আগের দিন রাতে যেটা ফাঁকা আলমারি বলে মনে হয়েছিল, আজ সেটা খুলে বেশ কিছু পুরনো বইয়ের খোঁজ সে পেল। তার সঙ্গে কিছু জামা, একটা পুরনো ডায়েরি আর কিছু বাঁধানো ছবিও সে খুঁজে পায়। সনাতন কাকা, একবার এই ঘরে এসো তো। কারো সাড়া না পেয়ে আবার ডাক দিল সে। সনাতন কাকা, একবার এই ঘরে এসো তো। তবে এবারও কারো সাড়া পায় না, তাই জিনিসগুলো রেখে নিচে নেমে আসে। তবে আশ্চর্যের ব্যাপার, গোটা বাড়ি খুঁজেও সে সনাতন কাকাকে পেল না। কি একটা মনে হতে বাড়ি থেকে বেরিয়ে একবার বাগানে গেল প্রিয়া। বাড়ির বাঁদিকে যেখানে বেশ কিছু গোলাপ আর বেলফুলের গাছ আছে, সেখানে উবু হয়ে বসে সনাতন কাকা যেন নিজের মনে কি একটা করছে। প্রিয়া বেশ অবাক হলো। তুমি এখানে কি করছো? কে কে কে? ও আচ্ছা, তুমি। আমি আসলে মাটিটা একটু খুঁড়ে দিচ্ছিলাম, তাহলে গাছগুলো আরও একটু ভালো হবে। কিছু কি লুকাচ্ছ আমার থেকে? না না, কি লুকোবো, তুমি বলো না, তুমি কি বলছিলে? ওই ঘরটায় কিছু বই, জামা এসব পেলাম, ওগুলো কার? তা তো জানি না। ওই ঘর যে এতদিন বন্ধ ছিল। প্রিয়া আর কিছু না বলে চলে গেল। ডায়েরিটা বেশ সুন্দর দেখতে, তাই সেটা হাতে নিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে দেখল। তারপর ওটা রেখে সে ছবিগুলো দেখতে শুরু করল। 3টের মধ্যে 2টো তৈলচিত্র আর অন্যটা পেন্সিল স্কেচ। তৈলচিত্রের একটা ছবিতে ওর চোখ আটকে যায়। এক নারী মূর্তি, যার এক হাতে বেশ কিছু লাল গোলাপ আর অপর হাতটা কোলের উপর রাখা। একটা কাঠের কারুকার্য করা চেয়ারে বসে আছে, যেন কোনো রানী সে। তবে ছবিটাতে বড্ড ঝুল জমেছে। সনাতন কাকার কাছ থেকে একটা কাপড় এনে ভালো করে ছবিটা পরিষ্কার করলো প্রিয়া। এমন একটা ঘরে এমন একটা ছবি বেশ শোভা দেবে। তবে ছবির নিচের দিকে থাকা কালো দাগটা কোনোভাবেই তুলতে না পেরে ওর মনটা ভার হয়ে গেল। তবে ছবিটার বাকি সৌন্দর্যের কাছে এমন একটা দাগ যেন কিছুই না। সনাতন কাকা বলেছে পরের দিন ছবিটা টাঙানোর ব্যবস্থা করে দেবে। রাতের বেলা ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করলো প্রিয়া। প্রথম দিকে বেশ কিছু নাম, ফোন নাম্বার থাকলেও তারপর শুরু হয়েছে দিনলিপি। খুব যে গোছানো লেখা তা কিন্তু নয়, তবে হাতের লেখাটা এত সুন্দর যে প্রিয়া না পড়ে আর থাকতে পারল না। পরদিন কথা মতো সনাতন ছবিটা দেওয়ালে টাঙিয়ে দিল। আজ রবিবার বলে প্রিয়া ঘরেই রয়েছে। বেলার দিকে একটু ঘুরতে যাবে ঠিক করেছে। এতদিন হলো এসেছে, তবে সেইভাবে কোথাও ঘোরা হয়নি। 2 দিন চেষ্টা করেছিল বটে, তবে বৃষ্টির কারণে ঘরেই থাকতে হয়েছে। আজ চারপাশ পরিষ্কার দেখে ওর বেশ ভালো লাগলো। নিজের ভাবনা মতো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে একেবারে দুপুরে বাড়ি এলো প্রিয়া।
বিকেলবেলা আবার ডায়েরিটা নিয়ে বসল। বেশ কিছুটা পড়ার পরই হঠাৎ করে কারেন্ট অফ। ধুর, ভালো লাগে না। একটা ইন্টারেস্টিং জায়গা পড়ছিলাম আর কারেন্ট চলে গেল। কথাটা বলে ডায়েরিটা রেখে উঠে পড়ল প্রিয়া। সনাতন আগেই মোমবাতি রেখে গিয়েছিল, তবে কোথায় যে রেখেছে তা অন্ধকারে ঠিক বুঝতে পারল না প্রিয়া। এমন সময় একটা মোমবাতি হাতে নিয়ে হাজির হলো সনাতন। এই নিন দিদিমণি, এই অন্ধকারে এভাবে বসে আছেন তাই নিয়ে এলাম। আপনি মনে হয় মোমবাতি খুঁজে পাননি, তাই না? হ্যাঁ, আসলে ফোনের চার্জ নেই, নয়তো টর্চ জ্বালিয়ে দেখা যেত। যাই হোক, খুব ভালো করেছো। আচ্ছা, আসি দিদিমণি, রান্না চাপিয়ে এসেছি। তাছাড়া আমার বউটা এই অন্ধকারে খুব ভয় পায়। আচ্ছা, একটা প্রশ্ন করব? হ্যাঁ, বলুন না। না মানে, উনি কখনো আমার সামনে কেন আসেন না? কথাও তো তেমন বলে না। আসলে ও জন্ম থেকেই বোবা। এই নিয়ে ছোট থেকে অনেক কটু কথা শুনেছে, অনেকের হাসির খোরাকও হয়েছে। আসলে বড় বাড়ির মেয়ে, সে কিনা বোবা, এটা কি এত সহজে মেনে নেওয়া যায়? তাই আর কি। আচ্ছা বলি, আমি আসছি। হ্যাঁ। প্রিয়া কথাগুলো শুনে আর কিছু বলে না। হাতের মোমবাতিটা নিয়ে পিছন ফিরতেই একটা কিছু খটকা লাগে ওর, তাই আবার দরজার দিকে তাকায়। মোমবাতির আলোটা দরজা ও দরজার এক পাশের দেওয়ালে ঝোলানো ছবিটার ওপর গিয়ে পড়েছে। ও বেশ অবাক হলো, মোমবাতির আলোতে ওই কালো দাগটা দেখা যাচ্ছে না তো, কেমন যেন অন্যরকম লাগছে। ধীরে ধীরে ছবিটার দিকে এগিয়ে যায় প্রিয়া। যত এগিয়ে যাচ্ছে হাতে থাকা মোমবাতির আলোটা গিয়ে পড়ছে ছবিতে থাকা মেয়েটার মুখের দিকে, আর তাতেই মুখটা যেন কেমন ভয়ানক লাগছে। মনে হচ্ছে যেন চোখ দুটো জ্বলছে তার। প্রিয়া এক দৃষ্টিতে সেই ছবির চোখের দিকে তাকিয়ে সম্মোহিতের মতো সেদিকে এগিয়ে যায়। আচমকা যেন একটা আর্তনাদে তার ঘোর কাটল। মেয়েটার হাতে থাকা লাল গোলাপগুলো থেকে যেন টপ টপ করে লাল রঙের ধারা গড়িয়ে পড়ছে। না, গড়িয়ে পড়ছে বলা ভুল, বরং কোথায় যেন মিলিয়ে যাচ্ছে সেগুলো। শুধু তাই নয়, ধীরে ধীরে যেন কালচে রং ধারণ করছে ফুলগুলো। মনের ভুল ভেবে আরো কিছুটা এগিয়ে গিয়ে একেবারে ছবিটার মুখোমুখি দাঁড়ালো প্রিয়া। হাতে থাকা মোমবাতিটা ছবিটার দিকে আরেকটু উঁচু করে ধরতেই একটা ভয় এবার ওকে ঘিরে ধরল। সকালের যে মুখ, যে ফুল দেখে সে মুগ্ধ হয়েছিল, এখন যেন দুটোই বিকৃত হতে শুরু করেছে। এরপর হাতের দিকে চোখ যেতেই ওর মনে হলো যেন কোনো একটা কঙ্কালের হাত এটা। আচমকা কিছু বুঝে ওঠার আগেই হাত দুটো ছবি থেকে বেরিয়ে এসে ওর গলাটা টিপে ধরল। আচমকা আক্রমণে হাতে থাকা মোমবাতিটা পড়ে গেল মাটিতে, তবে তখনও সেটা পুরোপুরি নিভে যায়নি। অনুজ্জ্বল নিভু নিভু আলোতে প্রিয়া দেখল একটা বিভৎস আধ পোড়া হাত ওর গলা চেপে ধরেছে। পাশে পড়ে থাকা গোলাপগুলো পুড়ে গিয়ে কালো বর্ণ ধারণ করেছে। শুধু তাই নয়, মুখের সেই সৌন্দর্য হারিয়ে গিয়ে সেখানে দেখা যাচ্ছে ক্ষত বিক্ষত একটা মুখ, যেন খুব নিপুণভাবে ধারালো কিছু দিয়ে মুখটা কেটে জায়গা থেকে মাংস বের করে নিয়েছে কেউ। ঘরটা ইতিমধ্যে পচা আর পোড়ার মিশ্রণে অদ্ভুত এক গন্ধে ভরে গেছে। একই গলা ছাড়াতে পারছে না, তারপর গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না। গলায় চাপ অনুভব করলেও সেই বাঁধন ছাড়াতে যেতেই ওর মনে হলো ও যেন হাওয়াতে হাত চালাচ্ছে। কিছু না ভেবে ছবিতেই জোরে জোরে মারতে থাকে প্রিয়া। হাতে থাকা রূপোর চুড়িটা সজোরে আঘাত করে ছবিটার কাছে, হালকা চির ধরে যায়। এটা দেখে বাঁচার জন্য মরিয়া হয়ে আরও কয়েকবার আঘাত করে সে। ধীরে ধীরে যেন গলার সেই অদৃশ্য বাঁধন আলকা হয়ে যেতে থাকে, তবে কাঁচটা ভেঙে গিয়ে ওর হাতের রক্ত আর সেই গোলাপ থেকে বেরিয়ে আসা কালচে রক্ত মিশে গিয়ে অদ্ভুত এক বর্ণ ধারণ করেছে। এমন সময় একটা আর্তনাদ আর তার সঙ্গে যন্ত্রণা মিশ্রিত একটা হাসি যেন চারপাশের পরিবেশটাকে আরো ভয়ানক করে তোলে মুহূর্তে। প্রিয়া আর সহ্য করতে পারে না।
অবশেষে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরে প্রিয়ার। ধীরে ধীরে চোখ খুলে সে বোঝার চেষ্টা করে কোথায় আছে। তাকে চোখ খুলতে দেখেই সনাতন বলে ওঠে, এই তো জ্ঞান ফিরেছে দিদিমণির। বউ, যা তো একটু দুধ নিয়ে আয়। ডাক্তারবাবু কি বললেন শুনলি না? আর তার সাথে একটু খাবারও আনবি। প্রিয়া এখনও বুঝতে পারছে না কিছু। কথা বলতে গিয়ে বুঝতে পারে গলায় প্রচণ্ড ব্যথা, তবুও ধীরে ধীরে বলে, আমার আমার কি হয়েছিল? হ্যাঁ, কাল রাতে ওই খেতে দেওয়ার জন্য ডাকতে এসেছিলাম। এসে দেখি যে আপনি টেবিলের কাছে উপুর হয়ে পড়ে আছেন। আমার স্ত্রীর সাহায্যে আমি আপনাকে নিয়ে বিছানায় শুয়ে দিই। তারপর আপনার চোখে মুখে জলের ছিটা দিয়েও দেখি কোনো লাভ হচ্ছে না। তাই ডাক্তারবাবুকে ডেকে আনি। উনি আপনার উপর পরীক্ষা টরীক্ষা করে জানান যে আপনার খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, তাই এই অবস্থা। তারপর সারা রাত আমার স্ত্রী আপনার কাছেই ছিল, আর আমি বাইরের সোফায় ছিলাম। এই সকালে এখন আপনার জ্ঞান ফিরল। আমি টেবিলের ওখানে পড়েছিলাম? মাথাতেও চোট লেগেছে ওই টেবিলের কোণাটায়। আচ্ছা, বলি কি, আপনি খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিন, আমি ডাক্তারবাবুকে খবরটা দিয়ে আসি। আচ্ছা, আর বলছি আমার বাবাকে জানানোর দরকার নেই এখন এসব। সনাতন ওর বউকে খাবার নিয়ে ঘরে প্রবেশ করতে দেখে ঘাড় নেড়ে চলে যায়। ওর বউ খাবার খাইয়ে দিতে গেলে প্রিয়া ইশারায় নিজে খেয়ে নেবে বলায় ও চলে গেল। সবাই চলে যেতেই প্রিয়া ধীরে ধীরে উঠে বসে, আর তখনই খেয়াল করে আগের দিন রাতে হাত যে কেটে গিয়েছিল তার কোনো চিহ্ন নেই। কি মনে হতে ছবিটার দিকে তাকাতেই অবাক হয়ে যায়। কোথায় সেই বীভৎস মুখ, কোথায় সেই কালো নষ্ট হয়ে যাওয়া গোলাপ? তাহলে কি এসব ওর কল্পনা ছিল? আর গলার ব্যথাটা কোনো হিসাবই সে মেলাতে পারে না। পাশের টেবিলে থাকা খাবারটা খেয়ে সে আবারও শুয়ে পড়ল, তবে ঘুম আসতে চাইছে না। যতবার চোখ বন্ধ করছে ওই বীভৎস মুখটা চোখের সামনে ভেসে উঠছে। একবার ভাবল এই ঘরে আর থাকবে না, তবে পরক্ষণে সবটা নিজের মনের ভুল ভেবে উড়িয়ে দিয়ে পাশ ফিরে চোখ বুঝল। তবে ও খেয়াল করল না টেবিলের ওপর থাকা ডায়েরিটা যেন নিজে থেকেই খুলে আবার বন্ধ হয়ে গেল। সেদিন আর প্রিয়া বাগানে যায়নি, সারাদিন বিশ্রাম নিয়েছে। রাতের হালকা আলোতে আবারও ডায়েরিটা নিয়ে বসল। ডায়েরিটা খুলতেই সে অবাক হয়ে গেল। ওর পরিষ্কার মনে আছে আর মাত্র এক পাতা বাকি ছিল পড়া, তারপর বাকি পুরো ডায়েরিটা খালি ছিল। তাহলে এখন আঁকা কোথা থেকে এলো এখানে? এমন সময় ঘরের হালকা আলোয় ওর মনে হলো আঁকাটা থেকে যেন একটা কালচে রক্তের ধারা নেমে আসছে। কি আঁকা, কে আঁকলো, এখন আর এসব ভাবার সময় নেই। প্রিয়া ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিল। কাল ছবিটা, আজ ডায়েরিটা, ও আর নিতে পারছে না। ঠিক এমন সময়ে ঘরের জানালাটা বীভৎস শব্দ করে খুলে গেল। সেদিকে অবাক হয়ে তাকিয়ে রইল। দুদিন আগে ও আর সনাতন কাকা মিলে এত চেষ্টা করল, তখনও জানালাটা খুলল না। শুধু তাই নয়, একজন কাঠের মিস্ত্রি ওটা দেখে ভেঙে আবার নতুন করে করার কথা বলে গেছে। তাহলে কিভাবে খুলল ওটা? জানালার দিকে তাকিয়ে ও যখন এসব ভাবছিল, ঠিক সেই সময় ওর মনে হলো কে যেন হেঁটে চলে গেল। না, চলে যায়নি, বরং সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। পায়ের খসখস আওয়াজটা যেন ওর কানে হাতুড়ি পেটাচ্ছে। নিজের হৃৎপিণ্ডের আওয়াজটাও ওর কাছে অসহ্য লাগছে। একবার ভাবলো দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবে, কিন্তু পরক্ষণেই কিসে যেন একটা আটকা পড়ে গেল। ঘরের যে জিরো পাওয়ারের আলোটা জ্বলছে তাতে আবার একবার ওই ছবিটার দিকে তাকালো প্রিয়া। ওর মনে হলো মাটির প্রতিমা থেকে যেমন জলের স্রোতে কাদাগুলো গলে পড়ে খড়ের কাঠামো বেরিয়ে আসে, ঠিক ওইভাবে যেন সব চামড়া মাংস গলে গিয়ে বেরিয়ে আসছে
একটা ভাঙাচোরা দোমড়ানো মোচড়ানো চেহারা। শুধু তাই নয়, যেন মনে হচ্ছে এতক্ষণ যে মুখটা দেখা যাচ্ছিল সেটা প্লাস্টিক সার্জারি করে কেউ যেন করে দিয়ে গিয়েছিল। কোনো এক কারণবশত যেন সেই নকল চেহারা খুলে পড়ে যাচ্ছে। আবারও ভেসে এলো সেই আর্তনাদ। প্রিয়ার মনে হলো কে যেন আচমকা সারা বাড়িময় ছুটে বেড়াচ্ছে। প্রিয়া আর থাকতে না পেরে বিছানা থেকে উঠে কোনো রকমে বাইরে বেরিয়ে এলো। সনাতন কাকা, ও সনাতন কাকা, কোথায় তুমি? গলা দিয়ে খুব ধীরে শব্দ বের হয়ে এলেও নিস্তব্ধ বাড়িতে তা বেশ জোরেই শোনাচ্ছিল। অথচ সনাতন কাকার কোনো উত্তর পেল না। এমন সময় মনে হলো কে যেন পিছনে এসে দাঁড়িয়েছে। পিছনে ঘুরতেই একটা চিৎকার করে সরে গেল প্রিয়া। এই তো সেই ছবির মেয়েটা, কিন্তু সে এখানে কোথা থেকে এলো? তার হাতে সেই গোলাপের স্তবক। ওর হাঁটার সঙ্গে তাল মিলিয়ে ফুলগুলো থেকে যেন একটা করে পাপড়ি মাটিতে ঝরে পড়ছে। তার ওপর দিয়ে হেঁটে আসছে মেয়েটা। হেঁটে আসছে বললে ভুল বলা হবে, বলা যায় ওই পাপড়িগুলোকে দুমড়ে মোচড়ে সে এগিয়ে আসছে। তার মুখে লেগে আছে একটা বীভৎস হাসি। এ কোনো জীবিত মানুষের হাসি হতেই পারে না। এক মুহূর্তের জন্য প্রিয়ার মনে হলো পুরো বাড়িটা যেন নিজের রং বদলে নিয়েছে। দেখে মনে হচ্ছে এই বাড়ি আজকের নয়, বরং বহু পুরনো। আদতে এই বাড়িটা পুরনো এটা ঠিক, তবে ভেতরটা সম্পূর্ণ আধুনিকভাবেই তৈরি করা হয়েছিল। কোথায় গেল সেসব? ওর মনে হলো সিনেমাতে যেমন দেখা যায় ধীরে ধীরে ঘর বাড়ির রূপ বদলাচ্ছে, ঠিক তেমনই কিছু একটা ঘটে চলেছে এখানে। ও আর কিছু না ভেবে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। তারপর সোজা চলে গেল রান্নাঘরের দিকে, কিন্তু কোথাও কেউ নেই। তবে কি ওরা সবাই বাড়ি চলে গেল? সনাতন কাকা, আছো তুমি? ও সনাতন কাকা। না, কোনো উত্তর এলো না। তবে তার পরিবর্তে ভেসে এলো এক অপার্থিব হাসি। সেটা যেন মুহূর্তের জন্য পুরো বাংলোটাতে একটা দুলুনি তৈরি করলো। কে আপনি? কে আছেন এখানে সারাদিন? ভয় নেই, তুমি আমার শত্রু নও। সত্যি কথা বলছি, শোনো, তুমি কিন্তু মন্দ নও। কেন এরকম করছেন? কে আপনি? সামনে আসুন। সামনে আমি আসি না, তবে দেখতে সবই পাই। তুমি আমার শত্রু নও, এইটুকুতেই সই। মল্লিকা। নিজের অজান্তে নামটা বলে ওখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল প্রিয়া। তবে এবারে পুরোপুরি জ্ঞান হারানোর আগে ওর মনে হলো একটা ছায়া যেন ওর শরীরে মিলিয়ে গেল। পরের দিন সকালবেলা যখন জ্ঞান ফিরল, দেখল সে বিছানাতে। তবে এবার আর ঘরে কেউ নেই। ও নিজের মতোই বিছানাতে উঠে বসল। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে প্রিয়া ছবিটার কাছে এগিয়ে গেল। তারপরেই একটা কাপড় দিয়ে খুব যত্ন করে ছবিটা মুছতে শুরু করল। তখন ওর ঠোঁটে খেলে যাচ্ছে অদ্ভুত একটা হাসি। ব্যাপারটা সনাতন আড়াল থেকে দেখে ওখান থেকে চলে গেল। তারপর নিজের ঘরে অনেক খোঁজাখুঁজি করে একটা ছোট্ট ডায়েরি বের করে সেটা নিয়ে দৌড় দিল পাশের বাড়ির হারানের কাছে। তারপর ওর ফোনটা নিয়ে একটা নাম্বার ডায়াল করলো। হ্যালো, হ্যালো সমরবাবু। কিন্তু আপনি কে? আমি সনাতন বলছি। বাবু বাবু যত তাড়াতাড়ি পারেন দার্জিলিং চলে আসুন। দার্জিলিং কেন? আরে আমার মেয়ে ঠিক আছে তো? আপনি আপনি আসুন না, সব বলছি। এখন রাখছি, আপনি জলদি আসুন। কথাটা বলে ফোনটা ফেরত দিয়ে আবার দৌড়ে বাড়ি চলে এলো সনাতন। সারাদিন আর কোনো ঘটনা ঘটল না। তবে প্রিয়ার শুধু আচরণে নয়, বরং মুখেও একটা পরিবর্তন চলে এসেছে, যেন সম্পূর্ণ অন্য একজন মানুষ। সনাতন তাই সারাদিন ওর ঘরের কাছে যায়নি। তবে রাত বাড়তেই একটা গানের সুর ভেসে আসতে লাগলো প্রিয়ার ঘর থেকে। শুধু গান নয়, থেকে থেকে যেন ছড়া কেটে চলেছে সে। গোলাপ কাটায় থাকে যে, পথ কেবল জানে সে,
যদি না পাও পথটা খুঁজে, জানবে ঘরে পর থাকে। সনাতনের মানুষ পটে ফুটে উঠছে বহু পুরনো কিছু স্মৃতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করলো। সনাতন সেই ছোটবেলার স্মৃতিগুলো বারবার ঘুরে ফিরে দেখছে। সেই 10 বছর বয়সের ছেলেটা যখন এই বাড়িতে এসেছিল, এই বাড়িটা দেখে একটা আস্ত গোলক ধাঁধা ভেবেছিল, ঠিক সেই বাড়ির রূপটাই যেন ওর সামনে এখন উঠে আসছে। এমনই সময় তার কানের কাছে কে যেন ফিস ফিস করে বলে গেল, চেনা সে যে চেনা নয়, অচেনারে ভিড়ে মিশে যায়। কে এখানে? সনাতন ওর গলায় থাকা পৈতেটা চেপে ধরল। তারপর ভয়ে ভয়ে নিজের ঘরের দিকে রওনা দিল। আজ রাতটা কোনো রকম কেটে গেলে সকাল হলেই এই বাড়ি ছেড়ে সে চলে যাবে। রাতেই যাওয়া যেত, তবে সে যেটা ভাবছে সেটা যদি সত্যি হয়, তাহলে এই রাতের বেলা বাড়ি থেকে বেরোনো হবে সবচেয়ে বড় বোকামির কাজ। আর কিছু না ভেবে ঘরে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিল সে। জানে এই দরজা কোনো কিছু আটকাতে পারবে না, তবুও একটা শেষ চেষ্টা সে করবে। দেখতে দেখতে সকাল হলো। সনাতন কিছু না ভেবে ওর বউকে নিয়ে চলে গেল। রাতের বেলা কখনো কখনো বিকট কিছু শব্দ সে শুনতে পেত। যেহেতু ওর বাড়ি বাংলোর একদম উল্টো দিকে, তাই রাতের বেলা খোলা জানালা দিয়ে একটা অবয়বের দেখা সে বেশ কয়েকবার পেয়েছে। অবয়বের মুখটায় যেন অদ্ভুত সব ক্ষত। দেখতে দেখতে 2 দিন পার হলো। এর মধ্যে সনাতন 3 বারের মতো ওই বাড়ি গেছে, তাও দিনের বেলা। খাবার দিয়ে আবার চলে এসেছে। আজ সমরবাবুরা আসছেন। সনাতন নিজেকে একটু গুছিয়ে নিল। বিকেলের দিকে ওরা এলে সনাতন ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। বউ বারণ করলেও ওকে তো যেতে হবেই। ও, আপনারা এসে গেছেন? চলুন বাবু, চলুন। এসব কি সনাতন? তুমি আমার মেয়েকে একা রেখে এখানে চলে এসেছো? এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। কি করবো বাবু, দিদিমণি যে আগের দিদিমণি নেই। কি কি যা তা বলছো এসব? আপনি চলুন, আপনি নিজেই গিয়ে দেখে নেবেন না হয়। না সনাতন, এটা তুমি ঠিক করনি। আমি তোমার ভরসাতেই ওকে এখানে পাঠিয়েছিলাম। মেম সাহেব, আমার দোষ দেবেন না। কথাটা বলে মাথা নিচু করে হাঁটতে শুরু করলো সনাতন। পরমাদেবী আর কিছু না বলে সমরবাবুর সঙ্গেই হাঁটতে শুরু করলো। মিনিট 5 পর যখন ওই বাড়ির সামনে ওরা পৌঁছালো, দেখল দরজা ভিতর থেকে বন্ধ। সমরবাবু বেশ কয়েকবার প্রিয়াকে ডাক দিল, প্রিয়া, কিন্তু কোনো লাভ হলো না। তবে বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেওয়ার পর সেটা একসময় আপনা আপনি খুলে গেল। ওরা আর কিছু না ভেবে আলতো পায়ে ভিতরে প্রবেশ করল। আমার ছোট্ট প্রিন্সেসটা কোথায়? ছোট্ট পরীটাকে দেখতে পাচ্ছি না কেন? দেখো মা, বাবা এসেছে। প্রিয়া, প্রিয়া। সমরবাবুর যে আদুরে ডাকে আগে নিমেষের মধ্যে প্রিয়া এসে হাজির হতো, আজ অনেকক্ষণ ধরে ডাকার পরও সে এলো না। আচমকাই সমরবাবুর মাথা গরম হয়ে গেল। সে পাশে থাকা সনাতনের ফতুয়ার বুকের কাছটা টেনে ধরে বলল, আমার মেয়ে কোথায়? সত্যি করে বল, ওর কি হয়েছে? আপনি আসুন, আমার সাথে আসুন। এখন আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। আমার মাথা এখনো ঠান্ডা আছে। সত্যি করে বল সনাতন, আমার মেয়ে কোথায়? শান্ত হও। ও কোথায় যেতে বলছে, গিয়ে তো দেখি। পরমাদেবীর কথাতে কিছুটা শান্ত হলো সমরবাবু। তারপর সনাতনের সঙ্গে উপরের ঘরে গেল। তবে ঘরে প্রবেশ করে যাকে দেখলো ওরা, তাকে দেখে দুজনেই আটকে উঠল। দিনের বেলাতেও দুজনের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। কোথায় তাদের সেই হাসি খুশি মেয়ে? এই যে শুকিয়ে যাওয়া একটা দড়ি, যার শরীর থেকে কেউ যেন প্রাণ শক্তি সহ রক্ত মাংস সবটা শুষে নিয়েছে। পরমাদেবীও ততক্ষণে ঘরে ঢুকে পড়েছেন। মেয়েকে এমন অবস্থায় দেখে তিনি প্রায় পড়েই যাচ্ছিলেন। সমরবাবু তাকে সামলে নিল। সমর, আমার পেরে কি অবস্থা হয়েছে?
কদিনে এসব কি করে হলো সবার? কি করে হলো? কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা যাতে আনন্দে থাকে সেজন্যই তো ওকে এখানে পাঠিয়েছিলাম। আর এটা কি হয়ে গেল? আমার মেয়েটাকে আবার আগের মতো করে দাও। আমার মেয়েটাকে আবার আগের মতো করে দাও। আমি ওকে এভাবে দেখতে পাচ্ছি না। সে কি আমি পারছি? তবে তার আগে জানতে হবে এসব কি করে হলো এসব। কথাটা বলে সমরবাবু ধীরে ধীরে প্রিয়ার দিকে এগিয়ে গেল। তবে ওর যেন কোনো খেয়ালই নেই। সমরবাবু ওর কাছে গিয়ে মাথায় হাত রাখতেই ফিরে তাকালো প্রিয়া। মুখটা দেখে আঁতকে উঠল সমরবাবু। দুটো গাল যেন কেউ পরম যত্নে কেটে তুলে নিয়েছে। চোখ দুটো একেবারে কোটরে ঢুকে গেছে প্রিয়ার। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সমরবাবু বলল, তোর কি হয়েছে মা? কি হয়েছে? এমন অবস্থা তোর কি করে হলো? কথা বল মা, কথা বল। চোখের সামনে আছে যা সব বুঝি সত্যি হয়, মিথ্যে কভু সত্যি নয়, এ কথা জানা নাই? এসব তুই কি বলছিস মা? কি বলছিস? আরে মেয়েটাকে এখানে পাঠিয়েছিলাম ভালো থাকতে, আর সে কিনা। কথাটা বলতে বলতে গলা জড়িয়ে এলো সমরবাবুর। পরমাদেবীও ভেঙে পড়েছেন। তবে কোনো রকমে নিজেকে সামলে সমরবাবু আবার প্রিয়ার দিকে এগিয়ে যায়। আয় তো মা, আমার কাছে আয়, আমার কাছে আয়। দেখি তো তোর কি হয়েছে। কথাটা বলে ওর হাতটা ধরতেই এক ঝটকায় হাতটা সরিয়ে নিল প্রিয়া। এমন একটা ঘটনায় সমরবাবু ছিটকে পড়ল খাটের ওপরে। আবারও কিছু বলতে যাচ্ছিল, তবে উঠতে গিয়ে দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তার চোখ গেল। এই ছবি এখানে কি করে এলো? কে আনলো এখানে এটা? সনাতন, এটা তোমার কাজ? হ্যাঁ, এই আপনি কি বলছেন বাবু? বিশ্বাস করুন, এটা আমি আনিনি। তাহলে এটা কোথা থেকে এলো? আর তাছাড়া এই ঘর তো বন্ধ ছিল, খুললই বা কে? দিদিমণি। তুমি কি করলে সনাতন? ও বললো আর তুমি খুলে দিলে কেন সনাতন, কেন? সমরবাবুর প্রশ্নের জবাবে সনাতন কিছু বলতেই যাচ্ছিল, সেই সময় প্রিয়া আবার বলে উঠল, এত কেন ভয় পাস? অতীত বুঝি নাড়া দেয়? অতীত এরা জেগে গেল, সব জট খুলে গেল। অতীত? কিসের অতীত? কোনো অতীত নেই। সনাতন, আমি ওকে নিয়ে যাচ্ছি, তুমি ঘর বন্ধ করবার ব্যবস্থা করো। কথাটা বলে আবারও প্রিয়ার হাত ধরতে গেলে প্রিয়া একইভাবে জোরে ধাক্কা দিল। তাও সমরবাবু তাকে জোর করতে লাগলো, যা, চলে যা, নয়তো সব শেষ হয়ে যাবে। যা, চলে যা এখান থেকে। পরমাদেবী এতক্ষণ চুপচাপ সবটা দেখে যাচ্ছিলেন। এবার ধীরে ধীরে প্রিয়ার দিকে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলেন। আমার সোনা মেয়েটা, কি হয়েছে তোর? কেন এমন করছিস? চল আমাদের সাথে, আজ সারা রাত আমরা গল্প করব। আমার কথা শুনবি না বাবা? শুনবি না আমার কথা? হ্যাঁ, চল। পরমাদেবী বেশ বুঝতে পারছিলেন প্রিয়ার শরীরটা যেন থরথর করে কাঁপছে। শুধু তাই নয়, এ ছোঁয়া যেন তার বড্ড অচেনা। তবুও সেসব চিন্তা বাদ দিয়ে প্রিয়াকে ওখান থেকে তিনি নিয়ে চলে যেতে চান। তবে সেই চেষ্টাও ব্যর্থ হল। অবশেষে হাল ছেড়ে দিয়ে পরমাদেবী সমরবাবুর কাছে যায়। একটা সত্যি কথা বলবে? ওই ছবিটা কার? আর তুমি বা তখন ওই রকম রেগে গেলে কেন ওটা দেখে? থাক ওসব, এখন চলো আমরা গিয়ে খেয়ে নি, প্রিয়ারও খিদে পেয়ে গেছে। এই বলে সেই সময় কথাটা এড়িয়ে গেলেও রাতের বেলা পরমা তাকে জোর করতে লাগলো সবটা বলার জন্য। তুমি কেন বুঝতে পারছো না? এখানে তেমন কিছু হয়নি, শরীর খারাপ আছে, সব ঠিক হয়ে যাবে। না, এখানে কিছুই ঠিক নেই। দেখো, এখনো সময় আছে,
ভেবে দেখো কি করবে। তবে আমার মন বলছে তুমি কিছু একটা লোকাচ্ছ। পরমাদেবীর কথা শুনে সমরবাবু কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় নিস্তব্ধতা ভেঙে একটা আর্তনাদ শোনা গেল। আওয়াজটা প্রিয়ার ঘর থেকেই আসছে। ওরা আর সময় নষ্ট না করে দ্রুত এগিয়ে গেল প্রিয়ার ঘরের দিকে। সারা বাড়িতে কারেন্ট থাকলেও প্রিয়ার ঘরটা পুরো অন্ধকার। হাতে একটা মোমবাতি নিয়ে অদ্ভুত ভঙ্গিতে কি যেন একটা করে চলেছে সে, আর মাঝে মাঝে আর্তনাদ করছে। সমরবাবু তাড়াতাড়ি প্রিয়ার কাছে এগিয়ে যায়। ওই মোমবাতির আলোতে দেখে তার মনে হয় এটা প্রিয়া নয়, বরং তার শরীরে অন্য কেউ। মুখ থেকে গলে গলে খসে পড়ছে চামড়া। একটা বীভৎস পোড়া ও পচা গন্ধ সমরবাবুকে মনে পড়িয়ে দিচ্ছে 24 বছর আগেকার একটা ঘটনা। এমন সময় পরমাদেবী বলে উঠল, এই গন্ধটা কোথা থেকে আসছে? কি পুড়ছে? সনাতন, তুমি কি রান্না চাপিয়েছো? না পরমা, এ পোড়া সেই পোড়া নয়। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে সমরবাবু। তারপর ইশারায় ওদের দুজনকে বাইরে আসতে বলে ধীরে ধীরে হেঁটে পাশের ঘরে চলে যায়। ওরা দুজনও তার পিছু নেয়। তবে যাওয়ার আগে সনাতন সেই ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যায়। তারপর ঘরে গিয়ে ওরা দেখে সমরবাবু বিছানায় বসে আছে। সনাতন জানে ওই লোকটা এখন কি বলবে, তবে পুরোটা হয়তো তারও জানা নেই। সমরবাবু নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করল, আমার বয়স তখন 30 মতো হবে। ছোট থেকেই বাবার ব্যবসায় কখনো মাথা ঘামাতাম না আমি, কারণ আমার মনে হতো যদি আমি তার ব্যবসাতে যোগ দিই তাহলে লোকে বলবে ওই তো বাবার ব্যবসাটাই চালাচ্ছে, আমার পরিশ্রমটা কেউ দেখবে না। আর এই ভাবনাটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল, যা আজ আমি বুঝতে পারি। তো তখন আমি শুরু করি এই চায়ের ব্যবসা। তবে কলকাতাতে বসে এখান থেকে চা নিয়ে গিয়ে বিক্রি করায় লাভের পরিমাণ অনেক কম থাকতো, তবে মন্দ চলতো না। একবার আমার এক ব্যবসায়ী বন্ধুর সঙ্গে এখানে আসি, আর তখনই আলাপ হয় মিস্টার রজত আগরওয়ালের সঙ্গে। ভদ্রলোক অবাঙালি হলেও বেশ মিশুকে ছিলেন। শুধু তাই নয়, বাংলাটাও বেশ ভালোই বলতেন। এখানকার বেশ অনেকগুলো চা বাগানের মালিক ছিলেন তিনি। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে। মনে মনে ঠিক করিনি এখানেই কিছু চা বাগান কিনব। আর তখনই কাকতালীয়ভাবে জানতে পারি আগরওয়ালরা কিছু চা বাগান বিক্রি করবে। তখন ওর বয়স প্রায় 70, আর ওর ছেলের ওই 30 মতো হবে। আমি একদিন কথায় কথায় তাকে বলি, তা আপনি নাকি কিছু চা বাগান বিক্রি করবেন শুনলাম, এটা কি সত্যি? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন ইয়াং ম্যান। কেন, কিনবেন নাকি? ইচ্ছে তো সেরকমই, তবে কিছু প্রশ্ন আছে। এই যেমন জমি কেন বিক্রি করছেন? আসলে এত রমরমা ব্যবসা তো, তাই জানতে ইচ্ছে হলো। তারপর ওই জমির অবস্থা কেমন, কতটা লাভ হবে, এসব আর কি। দেখে ভালো লাগলো যে এইটুকু বয়সে আপনি এতটা তুখর হয়ে উঠেছেন। যাই হোক, প্রথম প্রশ্নের উত্তরটা দিচ্ছি, আর বাকিটা না হয় আপনি নিজে দেখে নেবেন। না না, তেমন কিছু না। আসলে সময়ের সাথে চলতে গেলে এটুকু চতুরতা তো লাগবেই। তো যা বলছিলাম, আমাকে তো দেখতেই পাচ্ছেন, আমার বয়স এখন অনেক। আমার ছেলে শুভ, ওই এখন এসব দেখাশোনা করে। তবে এর পাশাপাশি আঁকার দিকেও ওর বেশ ঝোঁক আছে। ফলে এতগুলো জমি দেখাশোনা ওর কাছে কষ্টকর হয়ে উঠছে। এজন্য আমরা ঠিক করেছি কিছু জমি বিক্রি করে দিব। আর দ্বিতীয় হলো, আপনি গিয়ে দেখে বিবেচনা করে তখন না হয় কিনবেন। এটা ভালো বলেছেন। তা কবে যেতে পারি? আজকেই যেতে পারেন। দেখে ভালো লাগলে তারপর না হয় বাকি কথা হবে। বেশ বেশ। তবে জমি আর বাংলোর একটা ইতিহাস আছে, সেই নিয়ে কিছু জানা আছে কি? না, কি বলুন তো? হ্যাঁ, সে অনেক বড় ঘটনা।
তবে আমি ছোট করেই বলছি। আপনি নিশ্চয়ই জানেন 1841 বা ওই সময় দার্জিলিংয়ে চায়ের উৎস খুঁজে পাওয়া যায়। যাই হোক, আমি যখন এখানে আসি তখন আমার বয়স ওই 15 মতো হবে। দেশ তখন উত্তাল, স্বাধীনতার মুখোমুখি সে যে কি পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না। তবে এই বাংলো আর চা বাগান যে সাহেবের ছিল, তিনি অত্যন্ত দয়ালু ছিলেন। যুদ্ধ পরিস্থিতিতে প্রাণ ভয়ে পালাতে পালাতে যখন এখানে এসেছিলাম, তখন উনি আমাকে আশ্রয় দেন। আর তার 1-1.5 বছর পর যখন দেশ স্বাধীন হলো, উনি সবটা আমাকে দিয়ে চলে গেলেন। তখন আমার বয়স ওই 17 মতো হবে। একা এমন জায়গাতে এত সম্পত্তি নিয়ে থাকা সেই সময় মোটেও সুবিধার ছিল না। তাই অনেক ভেবে আমি ঠিক করেছিলাম আমার মতো কিছু অসহায় মানুষদের এখানে আশ্রয় দেব। এতে তারাও ঘর পাবে আর আমিও পাবো একটা পরিবার। আর সেই সময়ে আমার স্ত্রী, যদিও সে তখন 12 বছরের কিশোরী, তার পরিবারকে রাস্তায় খুব খারাপ অবস্থায় খুঁজে পেয়েছিলাম। তার মা আহত হয়েছিলেন একটা কোনো দ্বন্দ্বে। তাদের এখানেই আশ্রয় দিই। এরপর আমার শ্বশুর মশাই আর আমি মিলে ওই বাগানের দেখভাল শুরু করি। এরপর সময় যে কোথা দিয়ে চলে গেল নিজেও জানি না। উনি মারা যাবার পর আমার সঙ্গে ওর মেয়ের বিয়ে হয়। ধীরে ধীরে নিজের একটা সংসার গড়ে ওঠে। এখন তারা আর কেউ নেই, তবে ছেলে আর বৌমাকে নিয়ে এক প্রকার ভরা সংসার আমার। তবে কি জানেন তো ইয়াং ম্যান, আমার বিশ্বাস ওই সাহেবের রেখে যাওয়া এইসব সম্পত্তি আজ আমাকে একটা জায়গা দিয়েছে। আমি চাই আপনিও এসবের সৎ ব্যবহার করুন। বলা ভালো, আমি চাই সৎ পথে আপনি রোজগার করুন। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এরপর সেদিন বিকেলে শুভর সঙ্গে জমি দেখতে গিয়েছিলাম। জমি দুটো মন্দ ছিল না। ওরা যা টাকা চাইছিল অসুবিধা হলো না। ওই দুটো জমি আমি কিনে নিলাম। ফলে ব্যবসাতে আরো উন্নতি হচ্ছিল। কলকাতা থেকেই দেখাশোনা করতাম। তবে সমস্যা বাঁধল এর পরে। হঠাৎই ব্যবসার অবনতি শুরু হলো। তখন প্রিয়ার 1 মাস। আর কথায় বলে না, অভাবে স্বভাব নষ্ট। আমারও তাই হলো। কিভাবে জানি না, তবে সেই সময় আমার মাথায় একটা খেয়াল আসে, যদি কোনোভাবে ওই বাংলো আর ওই বাকি জমিগুলো পাই, তাহলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু যে মানুষটার শেষ সম্বল ওই বাংলো আর চা বাগান, সে কেন আমায় ওগুলো দেবে? আর দিলেও আমার কাছে টাকা ছিল না সেসব কিনে নেওয়ার। অনেক ভেবে আমি আমার বাবার বাড়িটা মর্টগেজ দিই আর পরিবার নিয়ে এখানে চলে আসি। এতক্ষণ একটানা বলে সমরবাবু চুপ করল। পরমাদেবী যেন চোখের সামনে সবটা দেখতে পাচ্ছেন। তবে এবার অধৈর্য হয়ে বলে উঠলেন, এর সাথে ওই ছবির কি সম্পর্ক? আর আর আমার মেয়ে বা অমন করছে কেন? দেখো, এসব আমি আর জানতে চাই না। এগুলো না বললে যে বাকি ঘটনা বুঝতে পারবে না, কারণ ঘটনার সূত্রপাত তো এখানে। যাই হোক, এখানে এসে ওকে জানাই ব্যবসার মন্দার কথা। শুধু তাই নয়, আমি ওকে বলি যে আমাকে আবার ব্যবসাটা দাঁড় করাতে যেন উনি সাহায্য করেন। তিনি রাজি হয়ে যান। আমাকে নিজের ছেলের মতোই আগলে রাখেন। শুধু তাই নয়, নিজে হাতে ধরে ব্যবসার খুঁটিনাটি শেখান। তবে তখন আমার মাথায় শয়তান ভর করেছিল, তাই আবারও কলকাতায় ফিরে যাই। তারপর সেখানে থেকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে থাকি কিভাবে ওদের 3 জনকে নিজের রাস্তা থেকে সরাবো। আগরওয়ালজির তো বয়স হয়েছিল, তাকে সরানো খুব একটা সমস্যার ছিল না। তবে শুভ ততদিনে যথেষ্ট নাম করেছিল। ফলে ওকে সরাতে গেলে পুলিশি ঝামেলা যে হবে তা নিয়ে সন্দেহ ছিল না। আর তাই তোমাদের এখানে রেখে আমি আবারও ওখানে যাই। এরপর বহু ভেবে এক রাতে আমি আবার এই বাংলোতে আসি। তবে সেদিন এসেছিলাম উগ্র মেকআপের আড়ালে, নিজেকে লুকিয়ে নিয়ে।
অনেকটা সেই সংসেজে যাকে বলে। এখানে বরাবরই কারেন্টের সমস্যা, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি বাংলোতে যাই। ওর বৌমা বেশ ভীতু প্রকৃতির ছিল, তা বলাই যায়। অন্ধকারে আমাকে দেখে ভয় পেয়ে ছুটতে শুরু করলো সিঁড়ি দিয়ে। আমি তাকে আরো কিছুটা ভয় দেখাই, আর তাতেই কাজ হয়ে যায়। সিঁড়ি দিয়ে গড়িয়ে সে নিচে পড়ে যায়। আমি ওকে পাশ কাটিয়ে ওপরে উঠে যাই। এমন সময় শুভ সেখানে উপস্থিত হলে আমি ওকে পিছন থেকে ধাক্কা দিই। সেও গড়িয়ে নিচে পড়ে। পুরনো বাংলোর কাঠের সিঁড়ি, সেখান থেকে পড়ার পর মৃত্যু নিশ্চিত না হলেও তারা আহত হয়েছিল। আমি আর সময় নষ্ট না করে নিজের সঙ্গে আনা কীটনাশক একটু করে ওদের মুখে দিয়ে দিই। এরপর আগরওয়ালজির কাছে গিয়ে ওর গলা টিপে ওকে খুন করি। তারপর রাতের অন্ধকারেই ওদের তিনজনকে কবর দিয়ে দিই এই বাংলোর পিছনে। এই জায়গাটা বরাবরই নির্জন, তাই সেইভাবে কেউ কিছুই জানতে পারে না। এরপর আমি আগরওয়ালজির বলা গল্পের সাহায্য নিয়ে একটা গল্প বানাই। সবাইকে বলি উনি এসব কিছু আমাকে দিয়ে চলে গেছেন, আর আমি সবটা নিজের হাতে নিয়ে ধীরে ধীরে ব্যবসার উন্নতি করি। ছি ছি সমর, ছি, তুমি এতটা নীচ! তুমি একটা খুনি। আজ তোমার পাপের শাস্তি আমার মেয়েটা পাচ্ছে। কেন করলে এটা? কেন করলে? মেম সাহেব, এইসব ঘটনা যে অনেক দিন ধরে চলছে, এইসবের সূত্রপাত ওই যে দেখতে পাচ্ছেন ওই ছবি, ওটা মল্লিকার ছবি, যেটা শুভবাবু নিজের হাতে এঁকেছিলেন। সনাতন, আমাকে একটা কথা সত্যি করে বলবে? হ্যাঁ মেম সাহেব। এরপর কি ঘটেছিল, আর তুমি বা কি? আমি ওই অভাগী মল্লিকার দূর সম্পর্কের দাদা। মাঝে মাঝে এখানে আসতাম, তবে একবার এসে দেখি এইখানে সমরবাবু থাকেন। জিজ্ঞেস করায় উনিও সাবলীলভাবে জানান ওরা নাকি এখান থেকে চলে গেছে। আমি ঠিকানা চাইলে উনি বলতে পারেন না। ওই যে বাড়িটায় আমি থাকি, শুভ আমার জন্য ওটা করে দিয়েছিল। আমি তখন ওখানেই থাকতে শুরু করি। মনে হতো হয়তো একদিন ওরা ফিরে আসবে, তবে কয়েক মাস কেটে গেলেও যখন কিছু হলো না, তখন আমি এখানকার চা বাগানের লোকেদের ব্যাপারটা জিজ্ঞেস করি। ওরা জানায় রাতারাতি ওরা তিনজন গায়েব হয়ে গেছে। আরও জানান ওরাও জানে না যে তারা কোথায় গায়েব হলো। সেখানেই আমার একটা খটকা লাগে, তাই আমি ওনার কাছে এসে কাজ চাই। উনি মানা করেননি। তারপর ধীরে ধীরে গোটা বাড়ি খুঁজতে থাকি, কোথাও ওদের সেরকম কোনো চিহ্ন পাইনি। কিন্তু উপরের ঘরে মল্লিকার ডায়েরি আর শুভর আঁকা কিছু ছবি পাই। ডায়েরিটা মল্লিকা কাজ ছাড়া করতো না, আর সেটা কিনা না নিয়েই চলে গেল। এর কিছুদিন পর সমরবাবু এখান থেকে চলে যান, আর নতুন একজন এখানে থাকতে আসে। তবে আমি থেকে যাই কাজের লোক হিসাবে। ওই ডায়েরিতে মল্লিকা অনেক অদ্ভুত কথা লিখেছিল। আসলে ছোট থেকেই ও মাঝে মাঝে স্বপ্ন দেখত, আর তার অনেক কিছু সত্যি হয়ে যেত। এক কথায় বলা চলে নিজের ভবিষ্যৎ নিজে দেখা। তবে সেটাও গল্পের আকারে লিখে রেখেছিল ওই ডায়েরিটাতে। আর ওই ছবিতে ওর অতৃপ্ত আত্মা যে কিভাবে বন্দি হয়ে গেল তা না আমার নিজেরও জানা নেই। তাহলে আমার মেয়েটার কি হবে? সমর, তোমাকেই কিছু একটা করতে হবে। আমি কিছু জানি না। আমি আমার মেয়েকে চাই, আমি আমার মেয়েকে চাই। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে পরমা দেবী। সমরবাবু নিজেও কিছু বুঝতে পারছে না, তবে সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর প্রিয়ার ঘরে গিয়ে দরজা খুলতেই চিৎকার করে ওঠে সমরবাবু। সনাতন আর পরমা দেবী তাড়াতাড়ি এসে দেখে প্রিয়া কতগুলো গোলাপ নিয়ে সেগুলোকে পায়ে করে পিষছে। মুখের ক্ষতগুলো যেন আরও বীভৎস আকার নিয়েছে।
পরমাদেবী কিছু একটা ভেবে মল্লিকার ছবিটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর চিৎকার করে বলে ওঠে, আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছে? হ্যাঁ, কেন ওর সাথে এমন করছো? আমার মেয়েটার সমস্ত প্রাণ শক্তি শুষে নিয়েছো, আর কত কি চাও তুমি? এরপর প্রিয়ার শরীরটা ধীরে ধীরে সমরবাবুর দিকে এগিয়ে যেতে থাকে। সমরবাবু নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে, চোখের সামনে যেন ভেসে উঠছে সেই বিভৎসতা। এমন সময় প্রিয়া নিচু হয়ে ছবিটা তুলে নেয়। তারপর একবার সমরবাবুকে দেখে ওখান থেকে চলে যায়। সূর্য যেন মেঘের আড়ালে ঢাকা পড়ল। প্রিয়া হেঁটে চলেছে আপন তালে, বাকিরাও ওর পিছু নিল। ওকে দেখে মনে হচ্ছে যেন একটা দড়ি অদৃশ্য মায়া বলে হেঁটে চলেছে। এরপর একটা জায়গায় গিয়ে সে দাঁড়িয়ে পড়ে, আর তারপরেই ওঠে একটা আর্তনাদ। সমরবাবুর মনে হয় একটা অবয়ব যেন প্রিয়ার শরীর থেকে বেরিয়ে আসছে। ধীরে ধীরে তার সারা শরীর কাঁপতে শুরু করেছে। এমন সময় সমরবাবুর মনে হলো কে যেন তার গলাটা টিপে ধরছে। সেই অদৃশ্য বাঁধন থেকে যেন তার আর কোনো মুক্তি নেই। চোখের কোণা থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। একসময় ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে সে। তবে পরমাদেবী সেদিকে না তাকিয়ে প্রিয়ার কাছে ছুটে যায়। মেয়েটার নিস্তেজ শরীরটা যেন ধীরে ধীরে আগের মতো হয়ে যাচ্ছে। এমন সময় সনাতন চিৎকার করে ওঠে, আপনার কি হলো? বাবু, বাবু কথা বলুন, বাবু কথা বলুন। না, সমরবাবুর কোনো কথা শোনা যায় না। শুধু হাওয়ায় ভেসে এলো কিছু শব্দ। ওই ছবিতে আটকেছিলাম, ছিটে ফোটা রক্ত দিয়ে ভালোবেসে এঁকেছিল আমার আর তার রক্ত দিয়ে। কয়েক ফোঁটা রক্ত যেন প্রতিশোধের চালায় মুখর। আজকে সেসব পূর্ণ হলো, এবার তবে যাওয়া যাক। কথাগুলো যেন ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল, আর পড়ে রইল সমরবাবুর নিথর দেহটা। প্রিয়া এখন অনেকটাই সুস্থ, তবে মাঝে মধ্যে মল্লিকার মতো ছড়া বলেছে। পরমাদেবী সেদিনের পর থেকে সব কিছু সনাতনের হাতে দিয়ে মেয়েকে নিয়ে কলকাতায় চলে এসেছেন। এতক্ষণ আপনারা শুনলেন লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর কলমে রক্তাক্ত গোলাপ। কেমন লাগলো আজকের আমাদের গল্প? কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসছি নতুন এক সপ্তাহে নতুন এক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।